করেন না, তার পরিবর্তে তারা উপস্থাপক বা উপস্থাপিকা বলে। এখন তোমরা সারা দিন ধরে, টানা 5 দিন ধরে নানা ধরনের অনুষ্ঠান, রেডিও অনুষ্ঠানের বিশেষত্ব কি, কিভাবে করতে হয়, কি কোয়ালিটিস দরকার, তার উচ্চারণ, সেগুলোকে এক্সিকিউট করা, এই প্রত্যেকটা বিষয় তোমরা শুনেছ, তোমাদের দিয়ে এক্সারসাইজ করানো হয়েছে। অ্যাজ সাচ আমার সেই কারণে তোমাদের শেখানোর কিছু নেই, তোমাদের থেকে জানার আছে। এই জানার আছের ক্ষেত্রে তোমরা টেনশনে রয়েছো। আমি হয়তো সবার মধ্যে তোমার এখানে ডেকে বললাম তোমরা এই করো, ওই করো, সেই করো, সেগুলো আমি করবো না। এদিক দিয়ে তোমাদের নিশ্চিত করলাম। বরং আজকে ঠিক করেছি যে এই সেশনটাতে আমরা 3টে ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে গল্প করব তোমাদের সঙ্গে। পড়াশুনো আমি চিরকালই অপছন্দ করি। আমি মনে করি যাদের মাথায় কিছু নেই তারা সারাদিন পড়াশুনো করে, আর যারা বেশি পড়াশুনো করে তারা ভালো ছাত্রছাত্রী হয়, তারা কেরিয়ার তৈরি করার জন্য বেশি নাম্বার পেতে পারে। এই ভালো আর খারাপের মধ্যে বিভিন্ন ডিফারেন্স রয়েছে। আসলে গল্প করব বললে কি নিয়ে গল্প করব সেটা নিয়েও একটা প্রশ্ন থাকে, আমি আসছি সেই প্রসঙ্গে পরে। তার মানে 1 ঘন্টা, আমাদের ক ঘন্টার ক্লাস? 3 ঘন্টা। তো 1 ঘন্টা আমরা গল্প করব, এটা ঠিক। দ্বিতীয় ঘন্টায় আমরা প্রাঙ্ক কল করব। মোটামুটি তোমাদের যদি কেউ থাকে সেগুলো তোমরা ঠিক করে নাও। আমি 3-4 জনকে ঠিক করেছি। এখানে তোমরা আসবে, তারপরে কিন্তু তুমি হাসলে হবে না, বাকি সবাই হাসবে। এখানে তুমি হাসতে পারবে না, সিরিয়াসলি তাকে ডিল করতে হবে। ফোন কেটে দেবে, আবার ফোন করতে হবে, আবার থ্রেট করবে। এখানে তো আমরা বিপ দিতে পারবো না, গালাগাল দেবে, সেগুলোও শুনবে। আসলে এই শো করার ক্ষেত্রে মানে আমার মূল ভাবনার জায়গাটা হচ্ছে যেগুলো তোমাদের এখনো টাচ করা হয়নি। আশা করি এই জিনিসটা কেউ করারনি। দ্বিতীয় যে জিনিসটা আমি বলছিলাম, গল্প। আজকে তোমরা যেভাবে, কতজন আছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 জন আছো, তাই তো? সব রোতেই কি 25 কজন করে আছো? আচ্ছা, আমরা রো ধরে করব। আমরা 3টে অডিও স্টোরি তৈরি করব আজকে এখানে, এবং সেই অডিও স্টোরিতে কেউ জানে না গল্প কি। একটা সময় আমি প্রায় 4 বছর ধরে এই অনুষ্ঠান করতাম, গল্প বলার খেলা। গল্প শুরু করব আমি, গল্পের আমি যেখানে শেষ করব। তোমার নাম কি? মলয় সেখান থেকে শুরু করবে। তুমি মলয়ের পরে মলয় বাতাস, তারপরে আকাশ। তাহলে আকাশ, এটা কি একদম অপছন্দ, রেডিওতে সব হয় না। আমি শুনছিলাম, আমি বলবো তোমাদের অনুষ্ঠান নিয়ে, এটা ওইভাবে হয় না। আমি সেটা করাবো, তোমাদের শেখাবো। প্রথম যেটা করতে হবে, এটা আমি বললাম তুমি বলে সুজাতা। কি তোমার এটা কি হলো? তুমি বলে সুজাতা। না, এরকম নয়, রেডিওতে এরকম হবে না। কে তুমি? তুমি সুজাতা। কে? সুজাতা। আর রেডিওতে একটা মিসকনসেপশন রয়েছে। প্রত্যেকে ভাবে বাবা আমার গলাটা যদি অমিতাভ বচ্চনের মতো হতো, হ্যাঁ শুনছেন আপনার অনুষ্ঠান, এইটা কিন্তু রেডিওতে অ্যাকসেপ্টেবল নয়। তোমার গলার একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, সেই টেক্সচারটাই তোমাদের, সেটাই তোমার মৌলিক ভয়েস। তোমরা এখানে অনুষ্ঠান করছিলে, তুমি ছিলে তো? আরেকজন কে ছিল? তুমি। অসম্ভব ভালো হচ্ছিল অনুষ্ঠানটা, কিন্তু একটা জায়গা খালি উন্নতি করার দরকার ছিল। আমি জানি না এটা আলোচনা হলো না কেন এখানে। সেটা হচ্ছে তোমাদের কথা বলার স্পিড। তোমরা কি বলছিলে? আমি সুজাতা, তোমার নাম? সুজাতা আর অনামিকা রয়েছে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, শুনছেন এই অনুষ্ঠান। এইভাবে তোমরা কথা বলছিলে। আর্যেরা কখনো এইভাবে কথা বলে না। একটা পরিষ্কার ভাবনা মাথায় রাখো, এই কোর্সটা কিসের? আরজেইং এর। তার মধ্যে রেডিও প্রেজেন্টার আসবে, কিন্তু আরজেদের বিষয়টা রপ্ত করানোর জন্যই তো এখানে এসছি আমরা।
তাহলে তোমার এই, আমি হলে তোমাকে 25 বার বলাতাম, এই অনুষ্ঠানটা 25 বার করাতাম এখানে। কেন? প্রত্যেকবারে তোমাদের স্পিডটা একটু করে বাড়ানোর জন্য। আমরা যে রেডিওতে অনুষ্ঠান করি, আমাদের রেডিওতে অত তাড়াতাড়ি বলা হয় না, তোমরা যেভাবে বলেছো ওইভাবেই বলা হয়, কিন্তু ওটা আইডিয়াল রেডিওর বা আরজেইং এর অনুষ্ঠান নয়। দ্বিতীয় কথা কি, এই রেডিওর সঙ্গে প্রাইভেট রেডিওর ডিফারেন্স কোথায়? মূলত প্রাইভেট রেডিওকে আমরা বলি ফরম্যাট ব্রডকাস্টিং। ফরম্যাট ব্রডকাস্টিং কেন? তার কারণ তোমার বলার সুযোগ অনেক কম। টোটাল প্রোগ্রাম 2 আওয়ার প্রোগ্রাম, গ্যাপ দিয়ে দিয়ে 25টা গান রেডি করা আছে, প্রোমো জিঙ্গল এগুলো সব রেডি করা আছে। তোমরা প্রোমো জিঙ্গল সম্পর্কে শুনেছো কি? পড়িয়েছে কেউ? বলেনি? তাহলে আজকে তোমাদের দিয়ে প্রোমো হবে লাস্ট সেশনে, মানে শেষ ঘন্টায়, মানে এই কোর্সের প্রোমো তৈরি করবো। আপনার তোমাদের কনসেপ্টগুলো নিয়ে তোমরা তিনটে প্রোমো তৈরি হবে। তোমরা বলবে যে কি কি বলে, এবং সেই প্রোমোর মধ্যে ইয়ে থাকবে, মানে ওই খুব গুরু গম্ভীর, আপনারা এখানে আসলে হাতে কলমে শিখতে পারবেন, ওই সব না, যেটা শুনেই একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, সেইগুলো থাকবে। যে জায়গাটা আমি বলার চেষ্টা করছিলাম, তাহলে ফরম্যাট ব্রডকাস্ট কি? ফরম্যাট ব্রডকাস্ট হচ্ছে তুমি একটা প্রাইভেট এফএমে গেলে, রেড এফএমে গেলে, আমার এফএমে গেলে, তোমার সামনে যখন মনিটর থাকবে, স্ক্রিন থাকবে, সেখানে তুমি গ্যাপ দেখতে পাচ্ছ। তোমাকে কথা বলার জন্য 1 মিনিট সময়, 1.5 মিনিট সময়, বাকি তোমার কোনো কথা বলার সুযোগ নেই। তারপরে অটোমেটিক্যালি গানটা বেজে যাবে। তুমি হয়তো দেখা গেল যে অনেকে আছে না প্রচণ্ড বক বক করে, মানে তাকে যদি বলা হয় যে তোমার নাম কি, তোমার ইন্ট্রোডাকশন দাও, আমার কাকা দারুণ খেলতো, একবার তো সে ফাইনাল ম্যাচে ভাবাই যায় না বলটা ড্রিবলিং করে কি করে গোলে পাঠিয়ে দিল, তারপর থেকে পাড়ায় সবাই কাকার নামেই আমাকে চেনে। কিন্তু কাকা তো সবসময় বাড়ি থাকে না, আমরা এই পাড়াতে থাকি, এইসব বলে টোলে আমার বাবা ভালো খেলতো, কিন্তু কাকা বাবার থেকে ভালো খেলতো বলে জাতীয় দলে চান্স পেয়েছে, আমি তার ভাগ্নে, আমার নামেই। তবে তুমি যখন ফরম্যাট ব্রডকাস্টে যাবে, তখন ওই যখন তোমার নাম কি, তোমার কাকার নামেই গান বেজে যাবে, তোমার নাম অব্দি আর জানা যাবে না। তারপরে তোমার নাম জীবনে কেউ জানতে পারবে না বেশি কথা বললে। যদি আমাদের আকাশবাণীতে হয়, পুরো নিয়ন্ত্রণ তোমার কাছে, কনসোল তুমি চালাবে, মিউজিক তুমি চালাবে, তখন তুমি কাকা কেন, কাকার বাবা মানে তোমার দাদু, সে কি করতেন, দাদুর দাদু সে কি করতেন, কারণ ওখানে যখন তুমি ঢোকো তোমাদের মেন্টাল সেট আপ থাকে, আমার ভয়েস সবাই শুনছে, সুতরাং আমি যতটা জানি এই বিশ্বে যা যা আমার জানা আছে সব আমি বলে দেবো। প্রথম আরজে হতে গেলে আমরা বলি কি, যে অনেক কথা বলতে হবে, প্রত্যেক মুহূর্তে কথা বলতে হবে, সিচুয়েশন অনুযায়ী কথা বলতে হবে। আমি বলি ঠিক এর 180 ডিগ্রি অপোজিট। আরজে হতে গেলে সবচেয়ে কম কথা বলা শিখতে হবে। কত কম কথা বলে সঠিক কথাটা বলা যায়, টু দ্য পয়েন্ট কথাটা বলা যায়। কারণ এই সমাজে সব থেকে বেশি কথা বলার লোক মানুষ অপছন্দ করে। দেখবে পাড়ায় থাকে, দাদু জিজ্ঞেস করেন বা কাকু জিজ্ঞেস করে, এই শোন কি খবর, কি আছে, মানে একই ইন্ট্রোডাকশানে মূল বলার আগে ইন্ট্রোডাকশানটা 3 বার বলে। আর আমরা কি করি, তাকে যখন দূর থেকে দেখি, পকেট থেকে মোবাইল ফোনে ফোন না আসলে হ্যাঁ 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 ঠিকই, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আছে, মানে আমরা তাকে ক্রস করার জন্যে ফোন আসে না, কিন্তু হ্যালো হ্যালো বলে কথা বলতে বলতে চলে যাই। এইটা হচ্ছে আমাদের রীতি। সুতরাং আমরা সঠিক কথা অল্প করে বলবো, এটা আমাদের একটা পয়েন্ট। এখন এই 3 ঘন্টা নিয়ে আমরা যে কথা বলবো বললাম, একটা বললাম যে প্র্যাঙ্ক কল করব, একটা বললাম গল্প বলার খেলা, আর একটা বলবো পডকাস্টিং, অর্থাৎ রেডিও এখন দেখা যায়। এই যে তোমরা অনুষ্ঠান করছিলে, আমি তখনও শুরু করিনি, পরে তোমাদের স্যাররা যখন শেখালেন আমি করছিলাম। আজকে তোমরা অনুষ্ঠান করবে, সেটা আমরা পডকাস্ট করব, তুলব, ইউটিউবে ছাড়বো। তারপরে তোমার অনুষ্ঠানটা কি ইউটিউবে গেলে সবাই দেখতে পাবে, বুঝতে পারবে। তারপরে একটা সময় ছিল রেডিও শুধুমাত্র শোনার ইনস্ট্রুমেন্ট, এখন কিন্তু রেডিও শোনার ইনস্ট্রুমেন্ট নয়। প্রত্যেকটা সরকার এবং বেসরকারি জায়গায়
আমরা এইভাবে ভিডিও তৈরি করে তার পডকাস্টিং শুরু করেছি। একটা অনুষ্ঠান হবে, আগে থেকে রেকর্ডেড অনুষ্ঠানের বিষয় কি? আমি পরশুদিন একটা অনুষ্ঠান করেছি বায়োডাইভার্সিটি নিয়ে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর, তার একটা ইন্টারভিউ দিয়েছি। তার যে পডকাস্ট হয়েছে, যেটা আমরা প্রোমোতে ব্যবহার করেছি ভিডিও, তার রিচ হচ্ছে 169K অনুষ্ঠানটার। আমার বিশ্বাস তার 80% লোক অনুষ্ঠানটা শুনবে না, কিন্তু যে 1 মিনিট পডকাস্টে দেওয়া হয়েছে ওই ইনফরমেশনটাই তারা শুনল। যদি তার থেকে 5% মানুষ আমার অনুষ্ঠানটা শোনে, তাহলে এটা বিরাট পাওয়া। সুতরাং অনুষ্ঠান শোনাতে গেলে, অনুষ্ঠান প্রচার করতে গেলে রেডিও দরকার হয় না এখন। রেডিও বা ব্রডকাস্টিং এমন একটা মিডিয়াম এখন, যেটা উইদাউট ডিভাইস, তোমার হাতে যে ডিভাইস আছে মোবাইল ফোন, সেটা নিয়ে তুমি সব কিছু অ্যাক্সেস করতে পারো। এবার বলি তাহলে, আমরা যে কোর্সগুলো এখানে শেখানোর কথা ছিল, এগুলো সাধারণত সব কিছু 5 দিনে শেখানো যায় না। আমরা খালি একটা অ্যাটিটিউড, একটা কালচার, একটা কনফিডেন্স, এইগুলো তৈরি করার চেষ্টা করছি। আগামী দিনে কথা বলতে গেলে, বা যখন প্রাইভেট এফএম, সরকারি এফএমে তোমরা যাবে পরীক্ষা দিতে, যখন তোমাদের টেস্ট হবে, তখন এই কনফিডেন্সটা তোমাদের কাজে লাগবে। 5 দিনে কি শিখেছো ওটা বড় কথা নয়, 5 দিনে কতটা কনফিডেন্স গ্রো করতে পেরেছো এটাই বড় কথা। সেই কনফিডেন্স গ্রো করার সেশনে আমরা রয়েছি। কারণ একেবারে শেষে যখন ধরো নামিয়ে দেওয়া হলো আমাকে লাস্ট ওভারে, 1 ওভারে 22 রান দরকার, আমার তো গ্রামার দেখে ব্যাট করলে হবে না, আর 2টো পিঞ্চ হিটার আছে, সুতরাং আমাকে প্রথম থেকেই চালিয়ে খেলতে হবে। আমরা লাস্ট সেশনে এই চালিয়ে খেলার রীতিটা, যে কোনো সময় এফএমের যে কোনো শো, সবসময় স্ট্র্যাটেজি প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হবে। মনে রাখতে হবে যে আমি এমন একটা সিচুয়েশনে পড়েছি, আমার কাছে কোনো পথ নেই উইন ওভার ছাড়া, জিততেই হবে, অন্য কোনো নয়। সেই কনফিডেন্সের জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে। এই কনফিডেন্সের জন্য কি দরকার? আমাদের নিজেদের একটু প্রত্যেক মুহূর্তে লেখাপড়া জানা দরকার। যে লেখাপড়াটা আমরা আটকে ফেলেছি ওটিটির মধ্যে। সন্ধে হলে সকাল থেকে আমরা আলোচনা করি কি হীরামান্ডি কেমন হয়েছে, কেমন অভিনয় করছে, সঞ্জয় লীলা বনসালির যে রিলেটিভ অভিনয় করছে সেটা ভালো হচ্ছে কি না, অন্যান্য সিরিয়াল আমরা যে দেখছি সেই সিরিয়ালগুলো নিয়ে আলোচনা, ওটিটির আলোচনা, এগুলো আমাদের জীবনের জ্ঞানের পরিধি। কিন্তু যখনই অনুষ্ঠান করতে যাবে, এই জ্ঞানের বাইরে যে তোমাদের একটু জ্ঞান দরকার, সেটা জানা জরুরি। আমি বলছি না যে তোমাদের জানতে হবে যে জুলুর প্রেসিডেন্টকে, আমি বলছি না তোমাদের জানতে হবে যে সাউথ আফ্রিকায় ইনকাম ট্যাক্সের রেট কত। সুতরাং এগুলো জানার কথা আমি বলছি না। সাধারণ মানুষকে ইনফরমেশান দেওয়ার জন্যে যে ইনফরমেশনসগুলো দরকার, সেটা ধরো তোমাকে যদি বলে যে কলকাতা নিয়ে একটা অনুষ্ঠান করো, এখন কলকাতা নিয়ে অনুষ্ঠান করতে বললে প্রথম রোতে যারা আছে তারা বলবে স্যার গরম পড়েছে, কলকাতার শরবত নিয়ে করতে পারি। তারপরের রোতে যারা আছে তারা বলবে স্যার রাতের কলকাতা চা খাওয়া নিয়ে করতে পারি। তারপরের রোতে যারা রয়েছে তারা বলবে স্যার কলকাতার মিষ্টি নিয়ে করতে পারি। তারপরে লাস্ট রোটা বলবে স্যার ভোরের কলকাতা, এরা বলবে শীতের কলকাতা, এরা বলবে গরমের কলকাতা, কেউ বলবে কলকাতার ঘাট। অর্থাৎ যে বিষয়গুলো সবাই জানে সেইগুলো তোমাদের প্ল্যানিংয়ে আসবে। আমার বক্তব্য, যখন অনুষ্ঠান করতে হবে প্রথমে ভাবনাটা আমার লিসনাররা জানে না এমন বিষয় আমাকে জানাতে হবে, যাতে সেই বিষয়টা শুনে লিসনার আটকে থাকে। কালকে আমি যখন ছিলাম আরপি, মানে রমাপদ বলছিল রবীন্দ্রনাথ তার নিজের বিয়েতে কন্যা দেখতে গিয়ে শাশুড়িকে পছন্দ করেছিলেন। এটাতে বেশিক্ষণ কি আটকে রাখা যাবে? কারণ এখন প্রচুর জন কন্যা দেখতে গিয়ে শাশুড়িকে বিয়ে করে ফেলে। সুতরাং আর শাশুড়িতে পছন্দ করেছিলেন সেটা নিয়ে কোনো আকর্ষণ এখনকার যারা লিস্টার তাদের মধ্যে নেই। কিন্তু আমি যদি এরকম একটা ইনফরমেশান দিই যে
কলকাতা শহরে একটা মিষ্টি পাওয়া যায়, তোমরাও আজকে এখান থেকে বেরিয়ে কিনে নিয়ে যেতে পারো বাড়িতে, যে মিষ্টিটা খেলেই তুমি ঘুমিয়ে পড়বে। সাউন্ড স্লিপ, 12 টাকা দাম, সন্দেশের সঙ্গে সুস্মি শাক মেশানো থাকে। কজন জানে কলকাতা ইনফরমেশন? হিন্দুস্তান সুইটসে পাওয়া যায় সাউন্ড স্লিপ, ঘুমের ওষুধ খেতে হয় না, যে কোনো বয়সের মানুষ ওটা খেলে ঘুম আসবে। তাহলে এই ইনফরমেশানটা দেওয়ার পরে তুমি বললে যে কলকাতায় প্রচুর মানুষ আছে যারা মানুষের থেকে কুকুরকে বেশি ভালোবাসে। আমার ব্যক্তিগতভাবে একটু লিমিটেশন আছে, আমার তো মানুষকেই ভালো লাগে না, কুকুর অবধি তো দূরের কথা। মানুষকে ভালোবাসতে গেলে তার স্ক্যানিং করতে হয়, কে ভালো কে খারাপ, আজ যাকে ভালো মনে করছি কাল খারাপ, আজ যে বিশ্বস্ত মনে হচ্ছে কাল বিশ্বস্ত নয়, এরকম নানান ধরনের ইকুয়েশনস থাকে, তাই তো সায়ন? সুতরাং আমরা যখন আলোচনা করতে যাই তখন আমরা দেখছি যে কলকাতা শহরে ফুটপাতে যে কুকুর থাকে তাদের যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারা কোথায় যাবে? মানুষের তো বৃদ্ধাশ্রম আছে, কুকুরের 100 বছরের পুরনো বৃদ্ধাশ্রম আছে কলকাতায়, রবীন্দ্রনাথের জন্মের আগে। কলকাতার মানুষ জানে না, আহেরি টোলায়। এই ইনফরমেশন দিলে মানুষ শুনবে না অনুষ্ঠান? কলকাতায় এখনো প্রত্যেক রবিবারে বাইস্কোপ নিয়ে রাস্তায় বেরোয় একজন, সেই বাইস্কোপ দেখার জন্যে ওই এলাকার বাচ্চারা বিকেলবেলা থেকে ছুটে বেড়ায়। সেলিম বাবা, কলকাতার মানুষ খবর রাখে না, ফ্রান্স থেকে এসে তাকে নিয়ে ডকুমেন্টারি করে অস্কারে দিয়েছে। সুতরাং আমাদের প্রথমে যেটা বলার বা বোঝার, আমি যখন কোনো অনুষ্ঠান করব কন্টেন্ট ওয়াইজ বাঁচতে হবে আমাকে, যে আমি কি আমার যারা লিসনার্স তাদেরকে কি দেব। এতদিন তো তোমরা শুনেছো কেমনভাবে খাবার প্রেজেন্ট করব, অর্থাৎ আমার যে কন্টেন্ট সেটা প্রেজেন্ট করার স্টাইল, উচ্চারণ, মডুলেশনস, এগুলো নিয়ে তোমরা আলোচনা করেছো। কিন্তু কোন কন্টেন্টটা কাকে দিতে হবে? হয়তো তুমি গেলে কারো বন্ধুর বাড়িতে, সেই বন্ধু তোমাদের বললো যে আমাদের বাড়িতে সব ভেজ, আজকে পনির, ধোকার ডালনা আর টক ডাল, এগুলো মেনু। আমি যদি আগে জানি, সেদিন আমি গিয়েই বলবো আমার পেটটা একটু গন্ডগোল আছে, তারপরে বাইরে বেরিয়ে দেখবো পাশাপাশি সুইগি বা কোথাও ভালো রেস্টুরেন্ট আছে, খেয়ে দিয়ে ফিরবো। কিন্তু এমন মানুষও তো আছে যারা চাইছে ওই খাবারটাই সবচেয়ে ভালো, অন্য কোনো খাবার হলে সে খেতে পারবে না। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে অনুষ্ঠানটা কাদের জন্য করছি, তাদের পালস কী, তাদের কাছে পৌঁছাতে পারছি কি না। তাদের কাছে পৌঁছাতে না পারলে আমি যত ভালো অনুষ্ঠান করি কোনো লাভ নেই। আমি বললাম যে আমি রাত জেগে লিখেছি, আমার লেখাটা ঠিক জেমস জয়েসের মতো হয়েছে, অথবা আমি যা বলতে চাইছি চন্দিল ভট্টাচার্যও এটাতে পাত্তা পাবে না। কিন্তু আমি কাদের জন্য বলবো? আমার লিসনারকে চিনতে হবে, তাদের পালস কি, তারা কি চাইছে সেটা জানতে হবে। তা না হলে আমার অনুষ্ঠান করে লাভ নেই। অর্থাৎ খুব গম্ভীর, খুব ভেবেচিন্তে, খুব ভালো বিষয় যে আমি দুরন্ত বললাম, তোমার লিসনার তো দুরন্ত নয়। তোমার লিসনার তো গাড়ি চালাতে চালাতে শুনছে, তোমার লিসনার তো হাঁটতে হাঁটতে শুনছে, তোমার লিসনার তো গঙ্গার ঘাটে বসে শুনছে। অর্থাৎ যেটা শোনে তার কন্টেন্টের থেকে মিউজিক সিলেকশন, কি গান বাজাবো, সেটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন গানটা আমরা বাজালে আমি লিসনারকে ধরে রাখতে পারবো, সে আমার চ্যানেলটাকে পাল্টাবে না। যাই হোক, এগুলো তো শুনে নিয়েছো, আমি এই রিডুপ্লিকেশনে আর যাচ্ছি না, এই কথা বলার দিকে যাচ্ছি না। এবার আমরা একটু আমাদের ভাবনা চিন্তাগুলো যে যে সেশনে করব। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছে যে কাউকে ফোন করে প্র্যাঙ্ক কল করতে পারি, এরকম কারো নাম্বার আছে? শুধু নাম্বার থাকলে হবে না, তার সম্পর্কে 5টা ইনফরমেশান চাই, যে ইনফরমেশানসগুলো তার কাছে ক্রেডিবল হবে। আমি তো যে কোনো কাউকে কল করতে পারি, আমি এখানে দাঁড়িয়ে একজন মন্ত্রীকে কল করতে পারি, আমি একজন সেলিব্রিটিকে কল করতে পারি, একজন পুলিশ অফিসারকে কল করতে পারি, কিন্তু আমি এমন একজনকে কল করব তার সব ইনফরমেশান জানি। প্রথমে তার ইনফরমেশানসগুলো তাকে বোঝাতে হবে যে আমি তোমাকে চিনি, সঠিক ইনফরমেশান।
দ্বিতীয় কথা হচ্ছে সে উত্তর দিতে চাইবে না, গালাগাল দেবে, বলবে যে জানলো কি করে, কোথাও টেনশন থাকবে, এইগুলো। আছে কারো কাছে কোনো নাম্বার? হ্যাঁ, না সৌভিক স্যার ছাড়া না। তো সৌভিক স্যারের সম্পর্কে তো তুমি বিশ্বাসযোগ্য করতে পারবে না, কি বলবে? যেটা তোমরা জানো সেরকম, তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। না না, তোমাদের ফোন থেকে না, যে বলবে অন্যজনের ফোন থেকে করা হবে। মানে সে, হ্যাঁ একদম অন্য, ধরো তুমি তুমি কাউকে কল করবে, এর ফোন থেকে করা হবে, যে কোনো দিন ওই নাম্বার সেভ করা হয়নি, বা যদি সেভ করা থাকেও ইয়েতে ট্রু কলে ওঠে, কোনো ব্যাপার না, করবে তো। জয়শ্রী সম্পর্কে কি জানো অন্তত জানতে হবে। আমার বিষয়টা দেখো, তার মানে তোমরা যে শোনো প্র্যাঙ্ক কল করে, এটা কিন্তু শুধু একজনকে কল করে দিল যার সম্পর্কে একটা ইনফরমেশন জানলে হবে না, জানে শতবিশা কি জানো? একটা আমরা ট্রাই করি, হ্যাঁ আমার পরিচিত একজনকে দিয়ে। আচ্ছা, এই আমাদের তার পরিচিত কেউ থাকতে পারবে না, কার ফোন থেকে করা যাবে? না আপনারটা করলে এদের থেকে কোনো একটা মেয়ের ফোন থেকে করব, যাতে উঠবে। করব হচ্ছে রীতিন্দ্রকে, ঠিক আছে? রীতিন্দ্রকে করার পরে করব সুমন্ত বলে এক ছাত্রকে, যে নাচ শেখায়, ঠিক আছে? এই দুটো করব, তারপরে তোমরা এবার কে করবে ইন্টারভিউটা, তার সঙ্গে আগে আমরা বিষয়টা বলতে হবে। তাকে থ্রেট করা হবে, আমি সেটা বলে দেবো, কে করবে বলো, তারপরে আমি বলবো। তুমি বলবে কনফিডেন্ট তো? ও কিন্তু ইয়ে করতে পারবে, গালাগাল দেবে, সেই সব সামলাতে পারবে তো? কন্টেন্ট আমি বলে দেবো, তোমাকে মোটামুটি গালাগাল সামলাতে হবে, ফোন কেটে দেবে, আবার ফোন করবে তো। তোমার নাম কি? অঙ্কিতা করবে। আচ্ছা শুনে নাও, রীতেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে MA পড়ে, ABP আনন্দে ইন্টার্নশিপের চান্স পেয়েছে। ইনফরমেশনগুলো তুমি কাছে রাখো, বা পয়েন্ট থাকলে লেখো যখন ফোন করবে। না অনেক অনেক কিছু বলবো, তার গার্লফ্রেন্ডের নাম কি, এখন কার সঙ্গে মিশছে, সব। তা না হলে তোমার ক্রেডিবল হবে কি করে? আমরা এটা আবার ইয়েও করবো, মানে আমরা পডকাস্টিংও করবো, এটা রেকর্ডও করবো। জার্নালিজম মাস কমিউনিকেশনে MA মেন ক্যাম্পাসে, হ্যাঁ। ABP না জানতে তো কেউ পারবেই না, কিছুটা জানলেও কিছু যায় আসে না। হ্যাঁ, ইন্টার্নশিপ পেয়েছে। এবার ইস্যুটা কি আমি বলে দিই। ইস্যুটা হচ্ছে, আগে পুরো গল্পটা শুনে নাও, তোমাকে সেইভাবে খেলতে হবে বিষয়টা। ইস্যুটা হচ্ছে, ও চান্স পাওয়ার পর ABP আনন্দ বলেছে যে একটা ইউনিভার্সিটি থেকে চিঠি দরকার, সেই চিঠিতে এন্ডোর্সমেন্ট করা থাকবে যে ও ইউনিভার্সিটির স্টুডেন্ট। ও ডিপার্টমেন্টাল টিচার ডক্টর অঞ্জন বেরার কাছে গেছে, অঞ্জন বেরার নাম লেখো, ডিপার্টমেন্টাল টিচার প্রথমে গেছে, গিয়ে দেখেছে যে উনি প্রচণ্ড বকাবকি করেছেন। বলছে তোমাকে যদি পারমিশন দিই তাহলে অ্যাটেন্ডেন্স কোথায় হবে, তুমি এখানে বেরিয়ে যাও, মানে এরকম প্রচণ্ড মুখ করেছে। তারপরেও ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পানিগ্রাহী স্যারের কাছে গেছে। কে এখানে ইউনিভার্সিটি কেউ আছো? তুমি না? হ্যাঁ, তুমি কিন্তু এসব কিছু জানো না। পানিগ্রাহী স্যারের কাছে গেছে, পানিগ্রাহী স্যার আরও ডবল বকাবকি করেছে ওকে, বলেছে আমার দ্বারা সম্ভব নয়, 3 দিন পরে আসবে। 3 দিন পরে হচ্ছে ওর চিঠি জমা দেওয়ার ডেট পার হয়ে গেছে, গেল। এবার ও ভিসির কাছে গেছে, ভিসি বলেছে তুমি 1 নম্বর ইয়েতে যাও। 1 নম্বরে ও গেছে, যে বলেছে অ্যাপ্লিকেশন করতে, বলতে এইসবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হয় না, চাকরি পেলে অ্যাপ্লিকেশন করতে হয়। তখন আবার ওখান থেকে রেজিস্ট্রারের কাছে গেছে, রেজিস্ট্রার বলেছে আমি ওটা জানি না, তুমি ভিসির কাছে যাও। আবার ভিসির কাছে গেছে, ভিসি বলেছে কে তোমাকে পাঠাচ্ছে বলো তো এরকম বারবার। তখন আমার গর্ধবের মতো কাজ করেছে, বলেছে বাগবাজার উইমেন্স কলেজের BD স্যার পাঠিয়েছে। ঠিক আছে, গেল, তাও চলে এসছে, আমাকে এসে বলেছে স্যার আমি কোর্সটা ছেড়ে দেবো, আমি কোর্সটা আর করবো না, সুতরাং এই কোর্সটা ও আর করবে না। সেটা
ওই এমএ করবে না, হ্যাঁ ইন্টার্নশিপ করবে বলে এখন ইন্টার্নশিপে। এবার আচ্ছা, ওর এখন যাদের সঙ্গে ও মেশে, মানে কেউ এখনো গার্লফ্রেন্ড হয়নি হওয়ার মতো, তার ভিতর একটা হচ্ছে সোহিনী, আর একটা হচ্ছে সৃজা, ঠিক আছে? এইবার ওকে প্রশ্ন কি, যে ইউনিভার্সিটি মানে তুমি বলবে তুমি ইউনিভার্সিটির মানে একজন স্টাফ, ঠিক আছে? ইউনিভার্সিটির অফিস থেকে তুমি বলছো, অফিস থেকে বলছো, বলে তুমি বলবে যে তোমাকে রাশ টিকেট করা হবে এবং তোমার গার্জিয়ান নিয়ে দেখা করতে হবে, এবং তোমার নামে কিছু কমপ্লেনও আছে যেগুলো জমা পড়েছে। তুমি ইউনিভার্সিটির নামে বিভিন্ন জায়গায় গিয়ে নিন্দা করেছো, সেরকম দুটো একটা নাম আমি বলে দেবো নিন্দা করেছো। আর তোমার নামে তোমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজন কমপ্লেন করেছে, হ্যাঁ, সেগুলো তুমি কালকে আসতে পারবে কি না 11:30টার সময় রেজিস্ট্রারের অফিসে এসে দেখা করবে, ঠিক আছে? আর তুমি এটা ইউনিভার্সিটিতে না শিখে কি লাভ হবে তোমার? তুমি কেন এবিবি করতে চাইছো? এবিবি তোমাকে কি এমএস সার্টিফিকেট দেবে? মানে এবার যত খুশি চাটতে হবে ওকে, মানে এদিক ওদিক করে যা ও উত্তর দেবে তার, যা উত্তর দেবে সেখান থেকে, ঠিক আছে? বুঝে নাও পুরো ব্যাপারটা, কনফিডেন্ট। তারপরে যখন পুরো হয়ে যাবে, হ্যাঁ আচ্ছা, নিন্দে করেছে মানে তুমি তোমার বন্ধু বান্ধবদের বলেছো, বিভিন্ন কলেজের টিচারদের কাছে বলেছো, তারা আবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তারা ভিসিকে ফোন করেছে, একটা পলিটিক্যাল পার্টি থেকে ফোন করেছে। তুমি কি এখানে রাজনীতি করতে এসছো? ঠিক আছে, এইটা হবে। এরপরেরটা তুমি করবে তো? তুমি তোমার বক্তব্য থাকবে, হাই সুমন্ত, কেমন আছো? ঠিক আছে, মানে ঠিক ওইভাবেই কথা বলে। আমাকে বলে বিশ্বজিৎ দা, আমার সঙ্গে কফি খেতে যাবেন না আপনি? ঠিক, হ্যাঁ, পুরো নামটা তো আমি জানি না, সুমন্ত বলেই বলবে। সুমন্তকে বলবে তুমি আমাকে, মানে তুমি এরকম করে বলবে, সুমন্ত তুমি ভেবে দেখো আমাকে চিনতে পারছো না, মানে তুমি সুমন্ত না, রিতেন্দ্র ওকেই জিজ্ঞেস করবে। হ্যাঁ, রিতেন্দ্র মুখার্জি সুমন্তটা ও করবে বলছে। তারপরে আরো দেবো, দাঁড়াও, আমাদের এই সেশন তো 1 ঘন্টা চলবে। আচ্ছা সুমন্ত তুমি করো তাহলে। তারপরে এটা দুটো ছেলে হলো, আর একটা মেয়েকে দেব, মানে তাকে এরকম করতে হবে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে ভালো, তা না হলে আমিই দেবো সাজেশন, আর না হলে আমার বউয়ের নাম্বারটাই দেবো, আমার বউকে করবে, ঠিক আছে? কারণ আমার বউ আজকে সকালে একটা মুরগি হয়েছে, সুতরাং এইটা দিয়ে আজকে মুরগি করার সবচেয়ে বড় সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক আছে, এবার চলে এসো অঙ্কিতা, চলে এসো। আচ্ছা, অঙ্কিতার সঙ্গে মলয় এসো। আচ্ছা, আর কে, তুমি আকাশ চলে এসো। এটা হচ্ছে ওকে অফিসের স্টাফ, তো তোমরা সাপোর্ট দেবে কিছু বললে। ও হয়তো বলছে আসতে হবে, ওই কালকেই আসতে বল, এরকম মানে সঙ্গে সঙ্গে করবে, ক্রেডিবল হয়। অঙ্কিতা এখানটায় বসো। না, ভিডিও আমি করবো। হ্যাঁ, ও তো স্পিকারে দিয়ে কথা বলবে, তোমার ফোনটা থেকে স্পিকারে দেবে। হ্যাঁ, না ও তো স্পিকারে কিচ্ছু না, আমি তো পরে লাস্টে আমি তো কথা বলে দেবো সবার সাথে। আর ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সত্যি ইন্টার্নশিপটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং বাড়াবাড়ি কেউ করবে না। ভিডিও করবো আমরা, এখান থেকে করবো। যখন ছড়া যাবে বেঁধে যাবে, ও টোপালটা বলবে, তুমি বলবে আসতেই হবে। হ্যাঁ, তোমরা মুখে লাইটটা রাখবে, হ্যাঁ, লাইটটা যেন মুখে পড়ে।
পেছনের লাইটটা যেন না সামনে লাইটটা নেবে, লাইটটা নিয়ে, হ্যাঁ লাইটটা নেবে, হ্যাঁ লাইটটা নিয়ে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জুম হয় পিকচার কোয়ালিটি দরকার নেই, ওটা কোথাও আমার একটা ফোন এসছে, আমি একটু বলে দিই। ও রেকর্ড চলছে। এই রিতিন্দ্র নাম্বার নেই তোমাদের কাছে? বলো নাম্বারটা বলো। না না সামনে থাক, সামনে থাক, সামনে থাক। আমাদের বসার দরকার নেই, সামনে দিয়ে দাও এখানে সামনে। হ্যাঁ দাদা, দাদা বিশ্বজিৎ। ভোটের বুঝে করছি না, ভোটের দিন চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। ভালো আছি। 2926665 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো চিঠি এসছে, এবার তুমি যার এক্সপার্ট এসছে তার সঙ্গে কথা বলে নেবে কবে হবে। এটা কি মানে অনলাইন হবে? গাইড কথা বলবে, সুপারভাইজার বলবে, সুপারভাইজার তুমি তো, তুমি কথা বলবে, হ্যাঁ তুমি বলবে, তুমি কথা বলবে কবে হবে বলে, তারপরে ওইটা জানাতে হবে যে এই তারিখে হচ্ছে বলে রিপোর্ট করবে। না না না, হ্যাঁ পিএইচডি কমিটির মধ্যে নেই, এ তো ইয়ের ব্যাপার, সুপারভাইজার এবং এক্সপার্ট, তারপরে রিপোর্ট দুজনে যাবে। না না, কেউ থাকবে। হ্যাঁ ভাইবা, তুমি খালি ইন্ট্রোডিউস করাবে, ওকে ইন্ট্রোডিউস করানোর পরে উনি বলবেন যে এবার আপনি স্যার কাকে দিয়েছে, ওটাই ঠিক আছে। আমরা তো প্রেজেন্ট করে 10 মিনিট ম্যাক্সিমাম, এটা তো 5 মিনিট। ঠিক আছে, আমি আর রাতের দিকে তোমায় একবার কল করি। আমি এখন ওই নববালিগঞ্জে সেই রেডিও জকি ইয়ে কোর্স হচ্ছে, অ্যাডভান্স কোর্স হচ্ছে। আর আমার ভালো আছে তো? তার মানে এই হাসি নয় কিন্তু, পুরো প্রোগ্রামটা ভেস্তে যাবে। যত হাসি সব কমপ্লিট হয়ে যাবে, আবার আমরা চালাবো ফোনে। হ্যাঁ হ্যাঁ চলে এসো, সামনে এসো। মজা হবে তো এবার, তখন দেখবে আমাদের এই কোর্সটা আজকে সন্ধ্যা অবধি হয়ে গেছে। প্রিন্সিপাল তো আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তুমি বলবে আমার নাম অহনা ভট্টাচার্য, বুঝে না? আরে উঠুক না, ট্রু কলারে আমার নাম ওঠে ববি, তা আমি কি ববি? সীতা, তাহলে সীতা ফোন করেছেন, আমরা যে তো কোনো অসুবিধা নেই। আমি তো ইয়ে পডকাস্ট, আপনি কোন দিক থেকে তুলবেন? এই দিক থেকে তুলবেন? তাহলে আমি ওইদিকে যাচ্ছি। না বসে আসলে তো টাইম আসবে, এখানেই বসে পড়বো মাঝে মাঝে। মাইকটা শোনো, মাইকটা হচ্ছে তুমি ফোন করে ইয়েতে দাও, স্পিকারে দেবে, তখন মাইকটা দেবে ওখানে। আর এই স্পিকারে দেওয়ার পরে না তুমি ফোনে বলো। হ্যালো
মুখার্জি বলছো? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম তোমার এগেনস্টে অনেকগুলো এলিগেশন আছে। হ্যাঁ, তো তোমাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে। তো তোমাকে কালকে একবার ইউনিভার্সিটিতে এসে দেখা করতে হবে। কেন ম্যাম? তোমার এগেনস্টে এলিগেশন আছে তুমি ইউনিভার্সিটির নামে যত্রতত্র কুৎসা রটাচ্ছ, যা খুশি তাই বলছো। বাইরে থেকে গুন্ডারা, রাজনীতির লোকজন এসে ইউনিভার্সিটিতে ধমকি করছে। তুমি শুধু আলতু ফালতু কথা বলে যাচ্ছ বলে। এটা কি ধরনের নিয়ম? তুমি তো এখানকার স্টুডেন্ট ছিলে। কে বলেছে ম্যাম? কে বলেছে সেটা তো আমি তোমাকে বলতে পারবো না। তার জন্য তোমাকে কলেজে এসে দেখা করতে হবে। আমি এখন কলেজেই আছি ম্যাম, বলুন কোথায় যেতে হবে? হ্যালো, আমি এখন এই মুহূর্তে কলেজেই আছি ম্যাম, বলুন কোথায় যেতে হবে? রেজিস্টার অফিসে যেতে হবে। রেজিস্টার অফিসে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, জানি। হ্যাঁ, তোমার এবিপি আনন্দের ইন্টার্নশিপটা যে তুমি করছো, এমএ কোর্সটা ছেড়ে দিয়ে কি লাভ হবে তোমার? এমনি করার তো কোনো মানে হয় না। না, তোমার জন্য একটা সিট নষ্ট হলো। চাইলে আমি এখনো ছাড়িনি, আমি কিছু ডিসিশন নিইনি ম্যাম। কিন্তু তুমি তো সেই কিছু জানাই না। হ্যাঁ, কিন্তু সেই বিষয়ে তো তুমি বহু জায়গায় অনেক কিছু জানিয়েছো। কারণ তারা এসে অফিসে বলছে, তারা প্রিন্সিপালকে যোগাযোগ করার চেষ্টা করছে। তোমাকে তো তারা এমএ সার্টিফিকেটটা দেবে না, তোমাকে তো ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা নিতে হবে। আর আমরা চাইলে তোমার ইন্টার্নশিপের ব্যাপারটা বন্ধ করতে পারি। কারণ যেখানে ইউনিভার্সিটির একটা রেপুটেশনের প্রশ্ন, সেখানে তোমার মতো একজন ছাত্র যদি বারবার ইউনিভার্সিটির রেপুটেশনের উপর দাগ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা তো ইউনিভার্সিটির দায়িত্ব পড়ে তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া। ম্যাম আমি রেজিস্টার অফিসে গিয়ে কথা বলি, তাহলে আমি যাই? না, আগে আমার সঙ্গে কথা বলো। রেজিস্টার অফিসে তো পরে যাবে, সেখানে তো তোমার রাস্ট্রিকেশনের যাবতীয় প্রসিডিওরগুলো হবে। কিন্তু তোমার এই সিদ্ধান্তটা যে ইউনিভার্সিটির পক্ষে ক্ষতিকর এবং তোমার পক্ষেও, সেটা কি তুমি বুঝতে পারছো? তুমি তোমার বাড়ির গার্জিয়ানের একটু নাম্বার দিও, কারণ তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলা খুব জরুরি। হ্যাঁ, গার্ডিয়ান নাম্বারটা এক্ষুনি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গার্জিয়ানের নাম্বারটা বলো। আমার 90079 90079 28 48 0। কিন্তু ম্যাম হ্যাঁ। আমি একটা কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলবে। ম্যাম বাড়ির লোকেরা মানে হঠাৎ করে আপনি কি বলবেন তো আমি বুঝতে পারছি না, এই সম্পর্কে অ্যাওয়্যার নয়। না না, হঠাৎ করে আমি এটাই বলবো যে ইউনিভার্সিটি থেকে তোমাকে রাস্ট্রিকেট করার জন্য একটা নোটিশ পাঠানো হয়েছে এবং তোমাকে তার জন্য ইউনিভার্সিটিতে দেখা করতে বলা হয়েছে উইথ গার্জেন। এর থেকে বেশি কিছু বলার তো নেই বলো, কারণ তুমি যা কাজ করে অলরেডি বসে আছো সেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকর। এবং তোমার বন্ধু, তুমি যাদের ভরসা করে কথা বলছো, তোমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অন্য কলেজের প্রফেসরদের থেকে শুরু করে সবাই এসে ইউনিভার্সিটিতে কমপ্লেইন করছে তোমার নামে। তোমার সাহস কি করে হয় এই কথাগুলো বলার? আর তুমি তো একটা ইউনিভার্সিটি বলতেই পারো না এরকম করে, না? আমাকে জানান ম্যাম কে কনসেপ্ট করে, আমি বুঝতে পারছি না। দেখো, কে বলেছেন কাকে বলেছেন এত কথার জবাব দিতে আমরা বাধ্য নই তোমাকে। তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি ইউনিভার্সিটির প্রতি দায়বদ্ধ থাকবে, এইটা তোমার কাজ। এবং কে বলেছে কোন পার্টির সঙ্গে সামনে ভোটের বাজারে তুমি ইউনিভার্সিটিতে হাঙ্গামা করাচ্ছ? তুমি জানো কোনো পার্টির অফিস থেকে এসে সেখানে ধমকি দিয়ে যাচ্ছে? কিছু নেই ম্যাম। তুমি তো নিশ্চয়ই বলেছো। এবার তোমার বন্ধু বান্ধব পার্টি কে করছে না করছে সেটার খবর নেওয়ার দায়িত্ব তো ইউনিভার্সিটির নয়। সেজন্য সেটা তো তোমাকে আগে জানতে হবে যে তোমাকে কতটা কথা বলতে হবে এবং কোথায় কথা বলতে হবে। তুমি একটা কলকাতা ইউনিভার্সিটি, একটা বড় প্রতিষ্ঠান সম্পর্কে যত কুৎসা রটাচ্ছ, সেগুলোর জন্য তো ইউনিভার্সিটি এটা মেনে নিতে পারছে না। ম্যাম আমার কথাটা শুনুন না। হ্যাঁ। আমি কোনো কথা শোনা যাবে না, ওকে আসতেই হবে। হ্যাঁ, আসতে তো তোমাকে হবেই, কিন্তু তুমি যে কাজ, আপনার সাথে গিয়ে কথা বলি ম্যাম। আপনি কোথায় আছেন বলুন, আমি যাচ্ছি আপনার তোমাকে কথাটা রেজিস্টার অফিসে গিয়ে বলতে হবে। ওখানে অফিসিয়ালি তোমাকে তোমার রাষ্ট্রীয়করণের চিঠিটা দেওয়া হবে এবং তার জন্য তোমাকে গার্জেন নিয়ে আসতে হবে। এই মুহূর্তে তুমি ওখানে গেলে তোমাকে ওখান থেকেও তাড়িয়ে দেবে। সেজন্য বেকার যেও না। তুমি গার্জেনের ফোন নাম্বার দিয়েছো, আমরা তোমার গার্জেনের সঙ্গে কথা বলবো। ইউনিভার্সিটিতে তোমার বাড়িতে একটা লিগ্যাল চিঠি যাবে এবং তারপরে তুমি গার্জেন নিয়ে সেই চিঠিটা নিয়ে রেজিস্টার অফিসে দেখা করবে।
সেটা বুঝলাম ম্যাম, আমি কোনো আমার আপত্তি নেই, কিন্তু ম্যাম একটা জিনিস আমি বলছি শুনুন, আমি কারোর সঙ্গে এক্সট্রা কোনো পার্টি রিলেটেড কোনো আলোচনা করিনি ম্যাম, কোনো পার্টির সঙ্গে আমি যুক্তও নই। হতে পারে তুমি যুক্ত নও, কিন্তু তুমি যাদের কাছে গিয়ে তোমার তথাকথিত দুঃখের বিবরণী দিয়েছো তারা হয়তো কোনো পার্টির সঙ্গে আছে। ম্যাম আমি কারোর কাছে আমাকে তো রুমেলিই বললো। হ্যালো, ম্যাম রুমেলির সঙ্গে, রুমেলি আমার বন্ধু। হ্যাঁ হতে পারে তোমার বন্ধু, কিন্তু সে তো এসে পার্টিকুলারলি তোমার নামে কথা বলছে, তুমি তাকে বলেছো যে তুমি একটা ইউনিভার্সিটির নামেই কুত্তা হাঁটছো এইরকম ভাবে। আমি কোনো কুৎসা ঘটাইনি, আমি রুমেলির সঙ্গে কথা বলে আপনার সঙ্গে জানাতে পারি, মানে রুমেলিকে নিয়ে আসতে পারি আপনার সামনে। না, রুমেলিকে নিয়ে এখন আসতে হবে না, আপাতত অসম্ভব ভালো উত্তর দিয়েছো, ভয় কিসের? জোরে হাততালি। এত টেনশন কিসের তোমার? আমরা কোর্সের মধ্যে করছি, পরে আমার ফোন থেকে ফোন করছি, দাঁড়াও। আচ্ছা, এইটাতে আমি বলে দিই কি কি অসুবিধা হয়েছে। ও যখন বসো তোমরা, এরপরে এই পরেরটা কিন্তু খুব টাফ। আমার তো নিজের মুখটা ইয়ে করছে যে কি কি আরো প্রশ্ন করা যায় ওকে, মানে প্রচন্ড ধমকাতে হবে, দরকার হলে তুমিও দু একটা গালাগাল স্ল্যাং দিয়ে দেবে। কিন্তু এবার ও তখন তোমাকে বিভিন্ন মানে ও প্রথমে ভয় পেয়ে গেছে, আমি ইউনিভার্সিটির অফিস থেকে ওকে কি করে গালাগাল দেব? না ওই গালাগাল না, ওকে তো এমন ভাবে উত্তেজিত করতে হবে ও গালাগাল দেবে তোমাকে, তারপরে তুমি এ ও করবে। তো পুরো ওখানেই ফিউজ, শুরু থেকেই ফিউজ। ও যদি নিজের আর মেইনলি ওদের পলিটিক্স যেহেতু আছে, না, ও তো শুরু থেকেই শুরু করলো, আমি তো ম্যাডাম ওইখানে করবো না বলেছি, এখানে তো করবো। কি করে ওকে গালাগাল দেব? কোথায় ওটা হলেই হবে, ওকে বলে দেবে যে এই সেশন থেকে এই সেশন ওই অ্যাটেন্ডেন্সের কথা কিছু যেন না লিখে, শুধু ইউনিভার্সিটির স্টুডেন্ট এই কথাটা যদি লিখে দাও যে তুমি এই ব্যাচ থেকে এই ব্যাচের টেনশন কেন আমরা বুঝি না, এই থেকে এইভাবে দেখেন তাহলে পরে কথা বলছি, তুই বেরিয়ে ইউনিভার্সিটি পেয়ে গেলে বেরিয়ে কথা বল। এবার হচ্ছে সুমন্ত, তাই তো? সুমন্ত হচ্ছে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, আরো অনেক কাজ আছে, এটা কেন? সুমন্ত হচ্ছে নাচ, ও হচ্ছে জার্নালিজম না জার্নালিজম পড়েনি, আমার কাছে পড়তো লিঙ্গুইস্টিক্স, ভাষা বিজ্ঞান, এটা পড়তো। পরবর্তীকালে নাচ শেখানোর স্কুল আছে, নাচ কিন্তু ওকে কেন ধরতে চাইছি, ও অনেকটা ঋতুপর্ণ ঘোষের মতো কথা বলে, ওর একটা এফিমিনেট টেন্ডেন্সি আছে, মেয়েদের মতো করে হাঁটা চলা কথা বলা, সেটা আছে। হতে পারে, চেনে পরিচিত তোমার? না, এরকম ইয়ে আছে, ও নিজে অনুষ্ঠান করে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরে যায়, এরকম। সেই ইয়েতে ও বারবার ওর প্রোগ্রাম হয়েছে, ওর বিরুদ্ধে কি করা যাবে বলতো, অভিযোগটা মল স্টেশনের অভিযোগ দিলে বড় হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্রোগ্রামটা তো আমি যাইনি, ধরো কার্ডটা বের করতে পারি কিনা সেটা না, তুমি অন্যরকম করো না, তুমি বলো যে আমি তোমার সঙ্গে মিট করতে চাই, আমি তোমার কাছে না আমি তোমার কাছে একা আলাদা নাচ শিখতে চাই, তোমার সঙ্গে একা আলাদা নাচ শিখতে চাই।
সুমন্ত অভি তার প্রতি ওরা একটা সপোর্ট কর্নার হ্যাঁ আছে আছে, ও একটা, তুমি কি আমাকে নাচ শেখাবে নাকি আমার বয়ফ্রেন্ড আলাদা তোমার সঙ্গে নাচ, তোমাকে যে নাচ বলবে বলবে যে আমি আলাদা শিখতে চাই, আমার বয়ফ্রেন্ডও আলাদা নাচ শিখতে চাই, তুমি কাকে শেখাবে বলো? আমাদের সম্পর্কটা দুজনেই খুব passionate। হ্যাঁ, তোমাকে বলবে তুমি চেনো কি করে, বলবে আমিও সোদপুরে থাকি, বলবে আমিও সোদপুরে নাটাগড়ে থাকি, লিখে নাও সেটা ভুলে যাবে। মজা লাগছে তো তোমাদের? স্যার এরপরে একটা বিবাহিত ছেলেকে দিন না যে হ্যাঁ দিচ্ছি, প্রেমের কত চাইছো আমার বলো না, আমি সব বলে দিচ্ছি। বুঝলে তো, সোদপুর নাটাগড়ে থাকে, ঠিক আছে? তুমি বলবে যে আমি তোমার নাচ বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, কিন্তু অনুষ্ঠানটা আমি বের করতে পারি না, তাহলে নাম্বারটাকে বের করে দাও। স্যার এটা বন্ধ করুন। ওটা নিজেকেই লিখেছিল না 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 একদম কমানো আছে, সাবমিশন হয়ে যাবে, মানে দম বন্ধ হয়ে পড়ে যাবে।